মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সারা মাস সংসারটাকে সুন্দর মতো হিসাব করে চালিয়ে মাস শেষে কিভাবে আমি ১-১.৫০০ টাকা সেভিং করি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থেকো। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়িতে 6:30। সকাল 6টায় আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে সকালের খাবারের জন্য আমি সকালে রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, এদিকে আমি দুপুরের জন্য চিকেন বানাইতেছি আলু দিয়ে। ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেই চিকেনটাই রান্না করতেছি। কারণ দুপুরে আমার ভাই আসবে, একমাত্র ভাই, সে গুয়াহাটিতে থাকে। তোমরা হয়তো আগের ভিডিওতে শুনছিলা। তো তার একটা ইন্টারভিউ আছে চাকরির জন্য, সে কিন্তু এখানে পড়ালেখা করতেছে। তো পড়ালেখার মাধ্যমে আর কি কোনো যদি চাকরির এরকম ইন্টারভিউ বা দিতে হয় তাহলে কিন্তু সে দেয় আর কি। তো সেটা আজকে দিবে আমাদের এখানে কোকরাঝাড়ে, তো যার জন্য আসবে। তো যার জন্য ভাবলাম ফ্রিজে একটু চিকেন আছে, এখন চিকেনটাই রান্না করি। রাতে হাজবেন্ড আবার নতুন করে বাজার করে নিয়ে আসবে, তখন আবার ভালো করে রান্না করব, মানে অন্য কিছু রান্না করব। তো যাই হোক, তার জন্য চিকেনটা রান্না করে নিলাম। আর ছেলের জন্য টিফিনটা রেডি করে দিলাম, ডিম ভেজে তারপরে রুটি ভেজে দিলাম। আর আমার জন্য একটা রুটি ভেজে নিছি। আর তোমাদের দাদা ভাই তো জানোই আম দিয়ে মুড়ি দিয়ে খাবে, তো আজকে আমি একটা রুটি করে নিলাম আমার জন্য। আজকে আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করতেছে না, তো যার জন্য। তো যাই হোক, তোমাদের দাদা ভাই কিন্তু প্রায় 10-15 দিন থেকে এভাবে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাইতেছে। আসলে একটা জিনিস কিন্তু এইভাবে প্রত্যেক দিন খাইতে ভালো লাগে না আর কি, ভাত ছাড়া। তো আমার কাছে আজকে কেমন জানি ভালো লাগলো না, মনে হলো যে একটা রুটি করে নেই, আমি রুটি খেয়ে নেব। তো তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি রাতেই জিজ্ঞাসা করছিলাম যে তুমি রুটি খাবা নাকি। তো সে বলছিল যে খাবো না, আম দিয়েই খাবো। তো তার জন্য আম মুড়ি রেখে দিছি, আর আমার জন্য দেখো একটা রুটি করে নিছি। ছেলের জন্য যেহেতু করলামই টিফিন, তো ভাবলাম যে আমার জন্য একটা রুটি করে নেই। আর আমার কিন্তু রুটি বেলতে অনেকটাই মানে খারাপ লাগে, ভালো লাগে না। কারণ ওই যে দাঁড়িয়ে থেকে রুটিটা বেলতে হয়, মানে অনেকটাই খারাপ লাগে। তো আমার কিচেনে তো এরকম জায়গা নাই যে বসে বসে রুটিগুলা বেলবো, তো দাঁড়িয়ে থেকে বানাই। তো যার জন্য না অসহ্য লাগে, তো রুটি বানাইতে একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই রুটি খেতে চায় না। আর এমনিতেও তোমাদের দাদা ভাই বর্তমান রুটি একদমই পছন্দ করে না, তো যার জন্য কিন্তু সে সবসময় মুড়ি আমি এগুলাই খাইতেছে। তো আমার জন্য আজকে একটা রুটি করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার সে দেখো আমরা কিন্তু অফ ক্যামেরায় চাটা খেয়ে নিছি। তোমাদের দাদা ভাইও কিন্তু চাটা খেয়ে চলে যাবে, এখনো যায়নি। তো ছেলে স্কুলে চলে যাবে, ছেলেকে রেডি করে দিলাম। আর কিচেনে কিন্তু রান্না বান্নাগুলো করে আসছি, একদম মানে কমপ্লিট করে রেখে আসছি। কিচেনটা এখনো পরিষ্কার করা হয় নাই, জাস্ট খালি গ্যাসটা মুছে রেখে আসছি। তো ভাবলাম যে বেডরুমে আসছি যেহেতু, বেডরুমটা একটু পরিষ্কার করে রেখে যাই। মানে বিছানাটা গুছানো না থাকলে কেমন জানি একদমই ভালো লাগে না। তো ঝটপট করে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই। আর একটু পরেই তো তোমাদের দাদা ভাই চলে যাব, ছেলেও চলে যাবে, তখন আমি কিচেনে যতগুলো কাপড় মানে বাসন টাসন আছে সরি, সেগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে দেখো বিছানাটা টান টান করে পেরে নিতেছি। আর এই যে যে দেখতেছো, এটা কিন্তু আমার হাজবেন্ডের আর কি কেমন জানি বোন হয় জানি না, তো সে আসছে ইনভাইট করার জন্য আমার ভাসুরকে। তো সে আমাদের রুমে বসে আছে, অনেকটাই সকাল যেহেতু, তারা এখনো ঘুম থেকে উঠে নাই। আর আমার ছেলে স্কুলে যায় জন্য কিন্তু আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি। তো যাই হোক, এখন কিন্তু তোমাদের দাদা ভাইও সবে চলে গেছে, ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। আর আমার সোনামাটা সুন্দর করে খেলতেছে। তো এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে সবকিছু জিনিস একটু ভালো করে মুছে নিলাম। আর ঘরের মধ্যে আর কি বিছানাটাই কিন্তু আসল, বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। সারা ঘর কেমন আছে সেটা কিন্তু আসলে মানুষ এসে আগে দেখে না, আগে আসলে বিছানাটাই চোখে পড়ে। তো বিছানার চাদরটা আর বিছানাটা যদি সুন্দর করে পাড়া থাকে অনেকটাই কিন্তু সুন্দর লাগে ঘরটা। তো যাই হোক, ওই ঘরের কাজ কমপ্লিট করে চলে আসছি কিচেনে বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেই, অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। আর ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। তো এদিকে আমি দেখো বাসন ছিল কয়েকটা, মানে কিচেনে বাসনগুলো রেখে আমি বেডরুমে গেছিলাম চলে ছেলেকে রেডি করার জন্য। তো তারপর দেখো মানে বিছানা পরিষ্কার করে বেডরুমটা একটু পরিষ্কার করে তারপরেই মানে কিচেনে চলে আসলাম। তো এই যে বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর চা খাওয়া কিন্তু হয়ে গেছে, অফ ক্যামেরায় আজকে চাটা খেয়ে নিছি। আর এত পরিমাণ গরম পড়ছে, সকালে অনেকটাই খারাপ লাগলো। এই মাত্র দেখি যে একটু একটু বৃষ্টি পড়তেছে,
লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর দেখবেন যেদিন বৃষ্টি আসবে সেদিন কিন্তু তার বৃষ্টি আসার আগে আগে এতটা গরম লাগে আর কি, মনে হয় যে অসহ্য। আর এই ক্ষেত্রে বোঝা যায় যে আজকে হয়তো বৃষ্টি আসবে, তো সেটাই আমাদেরও আজকে এখানে হয়েছিল। মানে সকাল টাইমটা এতটাই গরম ছিল, তারপরে দেখি 9টা সাড়ে 9টার দিকে খুব সুন্দর মানে বৃষ্টি পড়তেছে, অনেকটাই ভালো লাগলো। তো এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিতেছি। ঘর মোছাটা আর দেখাইলাম না, বাহিরে চলে আসছি, এখন বাহিরটা ভালো করে মুছে নিতেছি। আর কালকে রাতে কিন্তু আমার বড় জায়ের বাড়িতে গেছিলাম আর কি। আমার বড় জায়ের বাসাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ অনেকটাই মানুষ ছিল বাড়িতে, আর অনেক হুলস্থুল পরিবেশ ছিল, তো অতটা মানে ওইরকম পরিবেশ আর কি সবার সাথে শেয়ার করতে ভালো লাগে না। যদি একা একাই যাইতাম, যার বাড়িতে কেউ না থাকতো, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতাম। মানে যেখানে ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে যাই সেখানে দেখি মানুষ দিয়ে ভর্তি, তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, পছন্দ করে না। তো যার জন্য কিন্তু আমি ভিডিওটা করি নাই। ইনশাল্লাহ একদিন দেখাই দিব যদি আমি ইউটিউব প্ল্যাটফর্মে থাকি। তো যাই হোক, বড় জায়ের বাসায় মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু অনেক দিন পরে গেছি। এবার আমরা প্রায় 2-3 বছর পরে গেছি, জানি না কিসের জন্য এতদিন যাইনি আর কি, হয় নাই যাওয়া। তো কালকে আমরা 3 জা মিলে গেছিলাম, অনেকটাই ফুর্তি করছি, অনেক ভালো লাগছে। রাতের খাবার দাবার খেয়ে তারপরে রাতে 11টায় বাসায় আসছি। তো যাই হোক, এক জায়গায় গেলে তো অনেকটাই কাপড় লেত্রা হয়ে যায়, আর সেগুলাই যে রাতে আমি মেশিনে দিয়ে রাখছিলাম, তো সেই কাপড়গুলো এখন দেখো শুকিয়ে গেছে, একটা একটা করে সব ভাঁজ করে নিতেছি। আর দুপুরে কিন্তু আমার ভাই চলে আসছে, এখন কিন্তু বাজে প্রায় 12টার মতো, আর আমার ভাই প্রায় 10টার দিকে চলে আসছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নাই। তো সে এসে অনেকটাই কাপড় নিয়ে আসছিল, নোংরা কাপড়, লেত্রা কাপড়। তো সেই কাপড়গুলো এনে আমাকে বলছিল যে মেশিনে একটু দিয়ে দে। তো আমি মেশিনে দিয়ে দিছিলাম। এই যে তার শার্টগুলা, অনেকগুলা শার্ট নিয়ে আসছে, লং প্যান্ট নিয়ে আসছে। আসলে সেখানে একা একা থাকে, তো মানে নিজে কাপড়গুলো আর কি ধুইতে অনেকটাই কষ্ট হয়, আর তার শরীরটা অনেকটাই অসুস্থ। মানে আসার পর আমি দেখি এত পরিমাণে জ্বর আসছে, তো সে অমনেই আর কি স্কুটি নিয়ে রেনকোট পরে ইন্টারভিউটা দিতে গেছিল, দিয়ে চলে এসে আবার ঘুমিয়ে পড়ছে। ওই যে ঠ্যাংটা যে দেখতেছেন, ওটা কিন্তু আমার ভাই শুয়ে আছে বিছানায়। তো আমি তাকে দেখাইলাম না, কারণ শরীরটা অনেকটাই অসুস্থ। তো যাই হোক, তার কাপড়গুলা ভাঁজ করে তার ব্যাগের মধ্যে তুলে রাখলাম সুন্দর করে। আবার কোথায় রাখবো, কোথায় হারিয়ে যাবে, আবার সে চলে যাবে। আর কালকে যে আমরা গেছিলাম, এই যে কাপড়গুলা পরে গেছিলাম, এগুলো এখন ভাঁজ করে গোডরেজের ভিতরে রেখে দিব। আর আমি কিন্তু কালকা বাবার বাসায় চলে যাব, কালকা না হয় পরশুদিন। তো তোমরা কিন্তু দেখতে পারবা, ভিডিওটা মিস করো না। আমার বোনের বাসায় যাব, বোনের মেয়ের আর কি আকিকা আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে রাতে আমাদের বাসায় চলে যাব। তো যাই হোক, এদিকে দেখো সব কাপড় চাপড় ভাঁজ করা শেষ। আর আমি যে ফার্স্টে বলছিলাম যে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমি কিভাবে মাস শেষে 2-3 হাজার টাকা জমাই, আসলে মধ্যবিত্তদের বউরাই পারে কিন্তু অনেক হিসাব করে সংসারটা চালাইতে। কারণ তারা জানে মানে মাস শেষে 2-3 হাজার টাকা যদি জমাইতে পারে, সেই টাকাটা তাদের খুব বড় একটা কাজে আসে, মানে কোনো একটা কাজে তারা সেই টাকাটা মানে খাটাইতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু সাপ্তাহিক বাজার করে খাই। আমাদের কিন্তু এক মাসের বাজারটা একবারে আনে না, কারণ আমাদের মানে এখানে প্রত্যেক দিন আর কি বাজার বসে। তো আমার হাজবেন্ড তো দোকানেই থাকে, তো রাতে আসার সময় কিন্তু প্রত্যেক দিন বাজার করে নিয়ে আসে। তো সেটা বাদ দাও, বাজারের থেকে আমি 1 টাকাও মানে সেভ করতে পারি না। তো আমি মাঝে মধ্যে হাজবেন্ডের আর কি মানি ব্যাগ থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যেরকম যখন পারি নিয়ে, আমার একটা পিকি ব্যাংক আছে, এই যে এই পিকি ব্যাংকটা যে দেখতেছো, এই পিকি ব্যাংকটার মধ্যে কিন্তু আমি রেখে দেই। আর সেই মাস শেষে দেখি 1-1.5 হাজার টাকার মতো আর কি হয়ে যায়। তো সেই টাকাটা কিন্তু 2-3 মাস পর 3-4 হাজার টাকা হয়, তখন কিন্তু আমি সেই টাকাটা আবার আমার হাজবেন্ডকে দিয়ে দেই, সে কোনো কাজে লাগায় আর কি, এরকম। তো কিছু কিছু আর কি আপুরা আছে মানে মাসের বাজার করার জন্য তাদের হাজবেন্ডরা কিন্তু তাদের হাতে কিছু টাকা দেয়, তো তারা মাসের বাজার টুকটাক করে করে সেখান থেকে কিছু টাকা সেভিং করতে পারে। কিন্তু আমি কিন্তু সেটা পারি না, কারণ আমার হাজবেন্ডই মানে সপ্তাহে সপ্তাহে বাজারটা করে নিয়ে আসে, তো সেটার ক্ষেত্রে আমার 1 টাকাও মানে সেভ করতে পারি না। তো আমি এইভাবে আর কি 1-1.5 হাজার টাকা, 2 হাজার টাকা মাসে সেভিং করে সেই টাকাটা কিন্তু আবার হাজবেন্ডের হাতে তুলে দেই। মাঝে মধ্যে হাজবেন্ড বলে, তোমার কাছে যদি টাকা আছে আমাকে দাও, আমি পরে দিয়ে দেব। তো সেই টাকাটা কিন্তু সেই তাকেই আবার দিয়ে দেয়, মাঝে মধ্যে দেয়, আবার মাঝে মধ্যে তার কাছেই থাকে। মানে একই কথা আমার মধ্যে, মানে আমার কাছে থাকা আর তার কাছে থাকা, কারণ সংসারটা তো দুইজনেরই, তাই না? আমরা তো এটাই মনে করি। তো সংসারে 1 টাকা উন্নত হলে কিন্তু সেটা দুইজনের জন্যই হয়। তো আজকের জন্য এতটুকু।